এমবিবিএস ফাইনাল প্রফ বা পোস্ট গ্র্যাজুয়েশনের যে কোনো পরীক্ষার ক্লিনিক্যাল পার্টে একটা কমন স্টেশন থাকে, সেটা হচ্ছে অ্যাবডোমেন। এখানে এক্সামিনার বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে থাকে, যেমন এক্সামিন দ্য অ্যাবডোমেন অ্যান্ড সি দ্য রিলেভেন্ট, অর পালপেট দ্য অ্যাবডোমেন অ্যান্ড হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস, অথবা শুধু বলতে পারে লুক অ্যাট দ্য অ্যাবডোমেন অ্যান্ড হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস। যে কোনো এক্সামিনেশন শুরু করার আগে আমরা WIPPER এটা দিয়ে শুরু করবো, মানে উইপার। তাহলে W ফর ওয়াশ ইউর হ্যান্ড। সো তোমার হাতে একটা হেক্সাসল অথবা একটা হ্যান্ডি রাব কিছু একটা রাখতে হবে কুইকলি আমার হাতটাকে ক্লিন করার জন্য। তাহলে ওয়াশ ইউর হ্যান্ড, দেন ইন্ট্রোডিউস ইউরসেলফ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফিরোজ, আমি এই হাসপাতালের একজন ডাক্তার। আমি আজকে আপনার পেট পরীক্ষা করে দেখব, এতে আপনি কোনো ব্যথা পাবেন না। যদি ব্যথা পান তাহলে আমাকে জানাবেন, আমি ওইখানে আরও সাবধানে পরীক্ষাগুলো করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি প্রথমে ইন্ট্রোডিউস করে ফেললাম এবং এখানের সাথে PPP ফার্স্ট P ফর পারমিশন এটা করে ফেললাম। তারপর সেকেন্ড P ফর প্রাইভেসি অর স্ক্রিনিং। তাহলে আমরা যেহেতু মেল পেশেন্ট, যেহেতু তার প্রাইভেট পার্টস আমরা আপাতত আজকে দেখবো না, এক্ষেত্রে প্রাইভেসি না হলেও চলবে। কিন্তু যদি আমরা প্রাইভেট পার্টস দেখি অথবা ফিমেল পেশেন্ট হয়, অবশ্যই আমরা প্রাইভেসি জন্য স্যারকে বলবো, স্যার আমার প্রাইভেসি দরকার, ঠিক আছে, বা স্ক্রিনিং লাগবে। ফাইন। তারপর নেক্সট P ফর পার্সন, মানে আমার একজন অ্যাটেন্ডেন্ট লাগবে যদি ফিমেল পেশেন্ট হয়। আর হচ্ছে তোমার যদি ধরো ছোটো বাচ্চা এক্সামিন করতেছো, সেক্ষেত্রে তোমাকে একজন পার্সন লাগবে। আচ্ছা, তারপর E ফর এক্সপোজার। তাহলে আমরা এখন অ্যাবডোমেন এক্সামিনেশনের সময় আমরা কতটুকু এক্সপোজ করবো। তাহলে আমরা দেখো এই যে মিড চেস্ট পর্যন্ত আমরা বের করবো, আর সাথে লুঙ্গিতে একটু রিল করেন, আমরা জাস্ট একটু অল্প নামে ঢিল আছে একটু একটু হোল্ড করো তো। তাহলে আমরা জাস্ট এই যে মিড চেস্ট থেকে এই পর্যন্ত জাস্ট বলা পিবিক সিম্ফাইসিস পর্যন্ত আমরা জাস্ট এইটুকুই ওপেন করবো, এর বেশি আর ওপেন করবো না, ঠিক আছে। এইটুকু ওপেন করবো, লুঙ্গি থাকলে একটু ডিল করবো এবং পেশেন্টকে বলবো যে আপনি ঠিক করেন, আমি আপনাকে হেল্প করি, ঠিক আছে। এরপরে নেক্সট এবার আমরা আসি, যখন একটা পেশেন্ট এক্সামিনেশন করতে হয় তার পজিশন কেমন হবে। যেমন পা সিম্পলি যেভাবে আছে এভাবে থাকবে, দুই হাত রিল্যাক্সে দুই পাশে, এবার সরি আমার হাতে আছে না। আচ্ছা, তাহলে দুই হাত সে দুই পাশে রাখবে, খুবই নর্মাল মানে অ্যানাটমিক্যাল পজিশনে পাশে হাত রাখবে, এটাও ইম্পর্টেন্ট। তুমি তার পজিশন কীভাবে রাখতেছো সেটা গুরুত্বপূর্ণ। এক্সামিনেশন করতেছো, দেখা গেছে ডান পা বাম পায়ের উপরে ক্রসিং করে বসে আছে, হ্যাঁ, হাত বা মাথার নিচে আছে, হবে না, তুমি আগেই ফেল। তাহলে পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের প্রপারলি একটা পজিশন করতে হবে। তাহলে পজিশন করে ফেললাম। তাহলে আমাদের এক্সপোজের পরে কি ছিল, ও আরেকটা পির মধ্যে তো ছিল পজিশন, তাই না? আচ্ছা সরি, PPP আরেকটা জিনিসও ভুলে গেছি আমি বলতে, সেটা হচ্ছে পার্সন অ্যান্ড পজিশন। তো পজিশনও ইম্পর্টেন্ট। তুমি সে পেশেন্ট এই অ্যাবডোমেন এক্সামিনেশনের জন্য সে লাইন পজিশনে থাকবে এবং দেখো নর্মাল একদম রিল্যাক্স, তার পায়ে কোনো ক্রসিং করবে না, হাত মাথার নিচে থাকবে না, জাস্ট এইভাবে সে শুরু করবে। এরপরে নেক্সট এবার আমি জেনারেল প্রত্যেকটা, যদি তোমার কোনো সিস্টেম এক্সামিনেশন করতে বলে, প্রত্যেকটা সিস্টেম এক্সামিনেশনের কিছু জেনারেল এক্সামিনেশন পার্ট আছে, তাহলে সেই পার্টটা আমাকে করে আসতে হবে আগে। তাহলে আমরা উপর থেকে করতে পারি, এটা দুইটা টেকনিক, একটা তুমি নিচ থেকে শুরু করতে পারো, উপর থেকে শুরু করতে পারবো, অথবা হাত থেকে শুরু করতে পারো। এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম, তবে আমার কাছে মনে হয় উপর থেকে করে আসাই বেটার। তাহলে তুমি কী করবা, জেনারেল এক্সাম প্রথমে। আচ্ছা, তার আগে আমাকে জেনারেল একটা ইন্সপেকশন করতে হবে সবসময়। যে কোনো এক্সামিনেশন করার সময় পেশেন্টকে আমরা আগে 2-3টা প্লেন থেকে আগে দেখবো, যেমন সাইড থেকে একবার দেখবো, তারপর আবার ফুট এন্ডে একবার আসবো, ফুট এন্ডে এসে আবার একবার দেখবো, ওভারঅল তার একটা সব কিছু সঙ্গে দেখবো। কী কী জিনিস দেখবো এখানে, এক নম্বর দেখবো যে পেশেন্টের ওভারঅল অ্যাপিয়ারেন্সটা কেমন। পেশেন্ট কি খুব ইল লুকিং, নাকি ডিস্ট্রেসড, কোনো একটা ব্যথায় খুব ডিস্ট্রেস হচ্ছে, নাকি কমফোর্টেবল অ্যাট রেস্ট। এই পেশেন্টকে দেখে মনে হচ্ছে কমফোর্টেবল রেস্ট, তাই না? তাহলে অ্যাপিয়ারেন্স খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, তুমি তো GIT এক্সামিনেশন করতে যাচ্ছ, সো তার হাইট, ওয়েট, BMI ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে, এটা আমরা খুবই ফ্রিকোয়েন্টলি ভুল করি। GIT এক্সামিনেশন করলে তোমার হাইট, ওয়েট, BMIও নিতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তুমি পেশেন্টটা কি অনেক টল, নাকি শর্ট, নাকি অবিস, নাকি ক্যাকেটিক, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে ওভারঅল তার বডি বিল্ড কেমন আছে আমরা এটা তার খেয়াল করবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখবা, সেটা জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেটা হচ্ছে ওনার বডিতে আর আনুষঙ্গিক আর কী কী জিনিস আছে। একটা আছে ক্যানুলা আছে, পেশেন্ট মাইট হ্যাভ অক্সিজেন মাস্ক। সো এই জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং স্যাররা এই জিনিসটা শোনার জন্য বসে থাকে। তাহলে এটা কখনোই ভুল পাওয়া যাবে না। তার বডিতে আর কী কী জিনিস অ্যাক্সেসরিজ আছে এগুলো দেখতে হবে, যেমন তার IV ক্যানুলা, ফেস মাস্ক থাকতে পারে, কারো CV লাইন থাকতে পারে, এখানে থাকতে পারে, তুমি ওটা মিস করে যেতে পারো, স্যার কিন্তু এটা খেয়াল করবে। কারো ডায়ালাইসিস দেয়, ফিউমোরাল ক্যাথেটার আছে, তুমি খেয়াল করো না, সো তুমি কিন্তু ওটার জন্য মার্কস কম পাবো। আর বললে স্যার অনেক খুশি হয় এবং মার্কস অনেক বেশি পাবে। তাহলে এটা আমাদের এরপরে দেখতে হবে। আচ্ছা ফাইন, এরপরে আমরা বেশি সময় আর নষ্ট করবো না। এরপর আস্তে আস্তে আমরা এবার প্যাশেন্ট এক্সামিনেশন শুরু করবো। প্রথমত আমরা উপর থেকে শুরু করবো। তাহলে উপর থেকে দেখো,
এই ওভারঅল তুমি যখন একটা পেশেন্টের দিকে তাকাবা, ফেসের দিকে তাকাইলে কিন্তু অনেকগুলো জিনিস বোঝা যায়, যেমন হেপাটিক ফেসিস পাইতে পারো। কাছে গেলাম সাথে সাথেই দেখলাম একটা মাস্টি অর্ডার আসতেছে মুখ থেকে, তাহলে বুঝেই গেলাম যে এটা মাইট বি সিএলডি, ঠিক আছে। সাথে আবার হেপাটিক ফেসিস আছে, সেটা দেখে আমি বুঝলাম যে পেশেন্ট মোস্ট প্রবলি সিএলডি পেশেন্ট। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে এবার আসি। আচ্ছা আমি এবার পরীক্ষা একটু করি আপনাকে। আচ্ছা এবার আপনি সবার প্রথম আমরা যেটা করবো, উপর থেকে শুরু করবো। তো আমরা প্রথমে জন্ডিস দেখে বলবো, যদিও ডে লাইট নাই, জন্ডিস দেখার সময় স্যারকে বলে দেবো স্যার ডে লাইট লাগবে, আই নিড ফর ডে লাইট। হ্যাঁ, যদি পেশেন্টের আরেকটা জিনিস জেনে রাখো, যদি ডিপ জন্ডিস হয় তাহলে তুমি নর্মাল লাইটেও কিন্তু পেয়ে যাবা, কিন্তু যদি অল্প জন্ডিস থাকে তাহলে অবশ্যই ব্রড ডে লাইট লাগবে। তারপর স্যারকে বলবো যে আমি জিনিসটা জানি, স্যার আই নিড ব্রড ডে লাইট টু এক্সামিন দ্য জন্ডিস। তাহলে আমরা কী বলবো, আমার হাতে তাকান, আর এই দেখো দুই হাত দিয়ে আপার আইলিড দুটাকে উপরে পুল করবো, ঠিক আছে। করে আমরা জাস্ট এই যে কনজাংটিভা, বালবার কনজাংটিভাতে তাকাবো, দেখবো যে ইয়ালাইশ কালারেশন আছে, তাহলে 1 নম্বর হলো জন্ডিস। তারপর উপরের দিকে তাকান তো, এদিকে ধরো, তুমি এদিকে ধরো, হ্যাঁ এই যে। তারপর দেখলাম কি আমরা অ্যানিমিয়া। আচ্ছা অ্যানিমিয়া দেখে ফেললাম, উপরে জন্ডিস দেখে ফেললাম। এবং আরেকটা জিনিস খুব ভালো মতো খেয়াল করতে হবে, কারণ কি টর্চ লাইট আছে হাতে বা মোবাইলে লাইট আছে, একটু দাও। হ্যাঁ এই যে দেখো, আরেকটা জিনিস খেয়াল করবা, চোখের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা যেটা সবচেয়ে ভুল করি, পেশেন্টের কোনো ইনফেকশন আছে কিনা, যেমন ধরো কনজাংটিভাল কনজেশন আছে কিনা, অ্যান্টিউভিয়াইটিস আছে কিনা, পেশেন্টের আয়ের এই যে কর্নিয়াটা, যে কালো যে কর্নিয়াটা আছে, কর্নিয়ার চারিদিকে একটা সার্কেল থাকে, কেশার ফ্লেশার রিং, কেফ রিং, এটা আমরা খুব ভুল করি। তাহলে এই রিংটা আছে কিনা আমরা দেখবো, এটা কোথায় পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু দেখো চোখে কিন্তু অনেকগুলো ফাইন্ডিংস আছে। তাহলে একটা হলো জন্ডিস, 2 নম্বর কি বললাম অ্যানিমিয়া, 3 নম্বর কেফ রিং, তারপরে কি বললাম অ্যান্টিউভাইটিস, এনি কনজাংটিভাইটিস। ইউভাইটিস হলো তুমি এই যে আমরা যে তার আইরিশ আছে না, আইরিশের দিকে তাকাবো, এখানে রেডিশ হয়ে থাকবে, ইনফ্লেম থাকবে, ঠিক আছে। আর পেশেন্টের পেইন থাকবে, চোখে ব্যথা থাকবে, চোখ লাল লাল হয়ে থাকবে, ফুলে থাকতে পারে, ওয়াটারিং হতে পারে আই থেকে, এটা খেয়াল করবো। তারপর নেক্সট আসো, এবার তুমি তো ওভারঅল হেপাটিক ফেসিস খেয়াল করতেছো। এরপরে আমাদের নেক্সট এলিমেন্টারি সিস্টেমের জন্য তাকাবো কোথায়, আমরা তাকাবো যে এই যে তার, এবার হচ্ছে তার স্টোমা বা মাউথে তাকাবো। তাহলে মাউথে তোমার প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। এখানে আমার লিপস খেয়াল করতে হবে, লিপসে কোনো ধরনের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আছে কিনা, কোনো ধরনের ভেসিকল আছে কিনা, আলসারেশন আছে কিনা, সেটা দেখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে আমরা কী করবো, এবার তাকে হা করতে বলবো, হা করেন। হা করার পরে তার টাং দেখতে হবে, টাঙে পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা বের করেন। টাঙে আমরা কি দেখলাম, তার কোনো ধরনের ডিহাইড্রেশন আছে কিনা দেখলাম। তারপর টাঙে সাইনোস্ট কিনা সেটা দেখলাম। টাঙে গ্লোসাইটিস আছে কিনা, পেশেন্টের টাং মানে একদম স্মুথ হয়ে গেছে কিনা সেটা দেখলাম। এটা একটা র বিফি টাং পাওয়া যেতে পারে, যে কোনো প্যাপিলা নাই ওইটাও পাইতে পারো, অথবা রেডিশ হয়ে আছে, অথবা আলসার থাকতে পারে না টাঙে, টাং বা ওরাল, এটাতে আমরা কি থাকতে পারে, অ্যাপটাস আলসারও থাকতে পারে। তাহলে আমরা এটা দেখবো। আচ্ছা হা করেন। এরপরে যেহেতু তুমি এলিমেন্টারি সিস্টেম করতেছো, বড় করে হা করেন, বড় করে তোমার পুরা এদিকে আরও কাছে আনো, হা করেন, বড় করে হা করেন, একদম ওরাল মিউকোসা ভালো মতো, পুরা ভালো মতো দেখতে হবে যে কোথাও কোনো আলসারেশন বা কিছু আছে কিনা, খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তুমি কি করবা, এরপর বলবা গাম, আপনার গাম দেখান, এরকম কারেন, এরকম, হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি একটু আপনার নিচের ঠোঁটটা ধরে এরকম বাইরের দিকে আনেন তো, এরকম করেন। আমি তোমাদের পুরো সিস্টেমটা দেখাচ্ছি, এলিমেন্টারি সিস্টেম। এরপরে তোমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে শর্টকাট করে নিবা, ওটা। হ্যাঁ এই যে দেখো, আমাদের গামও দেখতে হবে। কেন দেখতে হবে, হ্যাঁ কোনো ইনফেকশন থাকতে পারে, জিঞ্জিভাইটিস থাকতে পারে, তারপরে পেশেন্টের আর কি থাকতে পারে জানো, খুবই কমন একটা জিনিস, হ্যাঁ ওরাল থ্রাশ থাকতে পারে। ওরাল থ্রাশ যদি এখানে থাকে না, ওর মিউকোসাতে থাকে, থ্রটে থাকে, তারপর টাঙে থাকতে পারে, এখানে অ্যাপটাস আলসার থাকতে পারে। আর এই দেখা গেছে লিপসের পেছনে একটা আলসার আছে, তুমি এটা দেখো না, স্যার এটাই জানতে যাচ্ছে, সো ওইটা মিস হয়ে যেতে পারে। আরেকটা হয়, তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হলো তোমাদের এই পেশেন্টের অনেক সময় গাম হাইপারট্রফি হয়। কিছু কিছু ড্রাগ আছে তার সাইড ইফেক্ট হিসেবে গাম হাইপারট্রফি আছে। সাইক্লোস্পোরিন একটা ড্রাগ আছে জানো, নেফ্রেক্টমি পেশেন্ট সবসময় সাইক্লোস্পোরিন খেয়ে বাঁচতে হবে, তার কিন্তু গাম হাইপারট্রফি থাকে। সো আমরা যে এটা দাঁত দেখালে গাম হাইপারট্রফি বুঝবা না, তাকে খুলে দেখাইতে হবে, তাহলে তুমি বুঝবা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ফেসে এই জিনিসগুলো বুঝে ফেললাম। কেন কোনটা দেখলাম, জন্ডিস কেন দেখলাম। আচ্ছা আমি তাড়াতাড়ি বলে ফেলি, জন্ডিস দেখবো কেন, কারণ জন্ডিস আমার এলিমেন্টারি সিস্টেমের সাথে খুবই রিলেটেড, তাই না। হেপাটাইটিস হতে পারে, ডিকম্পোজিটেড সিএলডি হতে পারে, ঠিক আছে, আর লিভার অ্যাবসেস হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। সো জন্ডিস ইজ ইম্পর্টেন্ট। অ্যানিমিয়া, এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সি, পিউডি, ব্লিডিং পিউডি, তোমার অ্যানিমিয়া থাকতে পারে। কেফ রিং, উইলসন ডিজিজগুলো দেখতে হবে, হেপাটিক ফেসিস ফর সিএলডি। তাহলে তারপরে আমরা এই যে মাউথে এত কিছু বললাম, অ্যাপটাস আলসার, এটা একটা ক্রনস ডিজিজের জন্য হতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটার জন্য হতে পারে। তারপর গাম হাইপারট্রফি বলে ফেললাম, যেটা সাইক্লোস্পোরিন প্রক্সির জন্য হতে পারে। তারপর তোমার গ্লোসাইটিস, অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস, আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে।
তুমি র বিফি টাং পাইলা, এটা ভাইটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। তাহলে এগুলো হয়ে গেল। ওরাল থ্রাশ আছে কিনা, পেশেন্ট হলে ডায়াবেটিক, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তার কিন্তু মুখের ভিতরে ওরাল থ্রাশ থাকতে পারে, তাহলে আমরা ওরাল থ্রাশ খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি নেক্সট নিচের দিকে আসবো। হাফ অফ দ্য বডিতে আরেকটা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, স্পাইডার নেভি। ভেরি গুড, স্পাইডার নেভি। স্পাইডার নেভি আছে কিনা এটা দেখতে হবে। স্পাইডার নেভি তোমার এই ফেস থেকে শুরু করে আপার নেক, আপার লিম এবং চেস্ট, এইসব জায়গায় কমনলি পাওয়া যায়, এবং ব্যাকেও দেখতে হবে, ব্যাকেও আছে কিনা। স্পাইডার নেভি খুঁজতে হবে। স্পাইডার নেভি দেখবা। স্পাইডার নেভি কেউ দেখছো জিনিসটা? আচ্ছা, এরপরে ওয়ার্ডে থাকলে আমি দিয়ে দিব, তোমরা দেখবা এরপরে। কোনো আসলে নাই। স্পাইডার নেভি জিনিসটা হলো কি কিরকম, জাস্ট স্পাইডার মাকড়সার বাসা দেখছো না, এই জিনিসটাও মাকড়সার বাসা, জাস্ট মাঝখানে একটা মাকড়সা থাকবে, চারদিকে এরকম জালের মতো ক্যাপিলারিজ থাকবে, টেলেনজিকটেশিয়া হয়, বুঝছো, অ্যানজিওমা, স্পাইডার অ্যানজিওমা অথবা স্পাইডার নেভি। তারপরে নেক্সট কি দেখবা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা খুব ফ্রিকুয়েন্টলি ভুল করি, সেটা হচ্ছে মেল পেশেন্ট হলে গাইনিকোমেশিয়া আছে কিনা। তাহলে এখানে তুমি গাইনিকোমেশিয়া দেখে ফেললা। আর ফিমেল পেশেন্ট যদি পসিবল হয় ব্রেস্ট অ্যাট্রোফি, তাহলে তার ব্রেস্ট অ্যাট্রোফি আছে কিনা। আর মেল পেশেন্ট হলে গাইনিকোমেশিয়া আছে কিনা। ফাইন, চলে আসলা। এরপরে তুমি ওভারঅল যখন তুমি তার এটা দেখবা, দেখার সময় তুমি তার হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলো খেয়াল করবা, ইভেন অ্যাক্সিলারি হেয়ার, চেস্ট হেয়ার, এগুলো খেয়াল করবা। সিএলডি পেশেন্ট হলে কী হবে, হেয়ার লস হবে, হেয়ার লস হবে, এটা দেখতে হবে। এরপর চলে আসবা হাতে। হ্যাঁ, এরপরে হাতে আসবা, কারণ এই যে দেখো ক্যানোলা আছে, ক্যানোলা ইনসিটু, তাহলে ক্যানোলাটা দেখতে হবে। দুই হাত একটু কাছে আনবেন। আচ্ছা, আমরা জাস্ট কী করবো, তার হাত দেখবো। হাত দেখার সময় দেখে এভাবে দেন, একটু ফাঁকা রাখেন, তোমার নিজের হাতটা মাঝখানে রাখবা, এভাবে করেন, এভাবে এরকম করেন। তো এই যে তো তোমার হাতের সাথে ওনাকে কম্পেয়ার করবা যে তোমার পেশেন্ট অ্যানিমিক কিনা, ঠিক আছে। আমরা পামে কী কী জিনিস দেখবো, এখানে দেখবো হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা দেখবো। তারপর 2 নম্বর কী দেখবো, জন্ডিস থাকতে পারে, এটা দেখবো। আরেকটা কী দেখবো, সাইনোসিস দেখতে পারি। আরেকটা কী দেখবো, আরেকটা তো পামার ইরাইথেমা, যেটা আমরা ভুল করতেছি, পামার ইরাইথেমা। সিএলডি পেশেন্টদের পামার ইরাইথেমা থাকবে, আমারই দেখতে এখানে ইরাইথেমা মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু পেশেন্টের আছে কিনা এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি আরেকটা জিনিস দেখবো, এখানে প্যালোর আছে কিনা অ্যানিমিয়ার জন্য। তারপরে এখানে আর কি দেখবো, একটা সিঙ্গেল সিমিয়ান ক্রিজ অথবা সিঙ্গেল পামার ক্রিজ থাকে, এদিকে একটা দাগ পাবা শুধু, এটা ডাউন সিনড্রোমের একটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে তোমার আর কি দেখবো, এখানে ডুপুইটিন কন্ট্রাকচার। এখানে দেখবা এই পেশেন্টের এখানে হাতের এদিক দিয়ে লম্বা একটা কি যেন একটা রগের মতো প্রমিনেন্ট হয়ে আছে, সো দ্যাট ইজ ডুপুইটিন কন্ট্রাকচার, সেটা আছে কিনা দেখবা। ডুপুইটিন কন্ট্রাকচার, ঠিক আছে। এটা সাধারণত সিএলডির পেশেন্টদের, যারা অ্যালকোহলিক সিএলডি, এগুলোতে অনেক সময় ডুপুইটিন কন্ট্রাকচার পাওয়া যায়। এরপরে এবার ঘোরান তো হাতটা, এরপরে ঘোরান। এরপরে দেখো এখানে কি কি দেখবো, এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে ক্লাবিং আছে কিনা। ক্লাবিং কেউ কই থাকে, সিএলডি অ্যান্ড ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলোতে আমরা ক্লাবিং পাইতে পারি। তাহলে ক্লাবিং এখানে আমরা দেখি, ক্লাবিং এভাবে তাকায় দেখবা ক্লাবিং আছে কিনা, তো ওনার ক্লাবিং নাই, সেটা দেখতে পারি। তারপরে আর কি দেখি, ক্যাপিলারি রিফিল, ক্যাপিলারি রিফিল টাইমও দেখে ফেলবা। ক্যাপিলারি রিফিল টাইম লেস দেন 2 সেকেন্ড থাকে, তাহলে ক্যাপিলারি রিফিল টাইম। তারপরে কৈলোনাইকিয়া, কৈলোনাইকিয়া মানে কি, স্পোনিং অফ দ্য নেইল বেড, তাই তো, নেইল বেডটা স্পোনিং হয়ে যাবে, এটা হচ্ছে হয় আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, তারপরে কি হবে, একদম হোয়াইটিশ নেইল পাইতে পারো, লিউকোনাইকিয়া। লিউকোনাইকিয়া কই পাওয়া যায়, অ্যালবুমিনিয়াতে, তাই না। আচ্ছা, তারপর আর কি দেখবো, আর কিছু দেখার আছে এদিকে আছে, কি দেখার আছে, ডরসাল গাটারিং। তোমার এই যে ইন্টারোসিয়াস যে মাসেলগুলো আছে, এই জায়গায় মেইনলি আমরা ক্যাকেকটিক পেশেন্টের খেয়াল করি, এখানে কোনো তোমার ভিতরের দিকে গাটারিং হয়ে গেছে কিনা ইন্টারোসিয়াস মাসেলগুলো, এটা খেয়াল করতে হবে, কারণ এটা হচ্ছে ইন্ডিকেট করে পেশেন্ট ক্যাকেকটিক, ম্যালনোরিস্ট, সিএলডি, এই পেশেন্টগুলোর এই দিকে তোমার হচ্ছে কি থাকে, ইন্টারোসিয়াস মাসেলগুলো হাইপোট্রফি হয়ে যায়, ঠিক আছে, অ্যাট্রফি হয়ে যায়। তারপরে এবার ঘোরান তো হাতটা। এরপরে তোমার এইদিকে একটা দেখতে হবে কি, থিনার অ্যান্ড হাইপোথিনার মাসেল অ্যাট্রফি। এই যে জিনিসগুলোই মেনলি সিএলডি অথবা এনি কাইন্ড অফ ক্যাকেকটিক পেশেন্ট, সবার আগে আমরা তার এই জায়গাগুলো দেখি, থিনার, হাইপোথিনার, আর এদিকে ডরসাল গাটারিং, মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো হাতে, আরেকটা জিনিস দেখে আসবো, সেটা হচ্ছে কি ফ্ল্যাপিং ট্রেমর, ভেরি ইম্পর্টেন্ট। এরকম করেন হাতটা। হ্যাঁ, এখানে আমরা দেখবো পেশেন্ট এইভাবে হাত এইভাবে রাখবে, ঠিক আছে, জিনিসটা আসলে বসায় দেখা উচিত। তারপর আমরা সোয়া পদে দেখাচ্ছি, এদিকে ফ্ল্যাপিং টেমর আছে কিনা, তাহলে ফ্ল্যাপিং টেমর এরকম এরকম পড়ে যাবে হাত। হ্যাঁ, ওটা হলো ফ্ল্যাপিং টেমর, এটা হলো হেপাটিক এনসেফালোপ্যাথি অথবা এনি কাইন্ড অফ অ্যাকিউট হেপাটিক ফেলিওরে তুমি এরকম ফ্ল্যাপিং টেমর পাইতে পারো। তাহলে ফ্ল্যাপিং টেমর কি দেখবা, অ্যাবডোমেন এক্সামিনেশনের সময় একটা জিনিস ফ্রিকোয়েন্টলি ভুল হয়, তুমি এই হাতটাকে এইভাবে একটু টান দিবা, ওনার হাতটা কেন দিবা, কে বলতে পারবা এটা কেন করতেছি? এটা করতেছি এই কারণে, পেশেন্ট মাইট হ্যাভ fistula, AV fistula. Patient might get dialysis. তো ডায়ালিসিস পেশেন্ট কি হয়, সিকেটি পেশেন্টের এভি ফিস্টুলা থাকে। সো তুমি কি করবে, আস্তে খুবই নরমভাবে সফটলি এটাকে পালপেট করবা। যদি কোনো ফিস্টুলা থাকে তোমার হাতে পড়ে যাবে, হ্যাঁ। তো
তোমার এটা কিন্তু বলতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আসি পায়ের দিকে। দেখো পায়ে কি দেখবো? পায়ে হচ্ছে আমাদের তেমন কিছু দেখতে হবে না, পায়ে হচ্ছে আমরা দেখবো ক্লাবিং আছে কিনা, সেটা কি তার এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইডেমা। পায়ে দেখবা যে ইডেমা আছে কিনা কোনো, ঠিক আছে? এটা আমরা দুই পাশে এভাবে অ্যাটলিস্ট 10 সেকেন্ড চাপ দিয়ে রাখবো, চাপ দিয়ে তারপরে ছেড়ে দেখবো যে এখানে ইডেমা আছে কিনা। তাহলে পায়ে ইডেমা দেখবো, তারপরে দিকে ক্লাবিং এগুলো আছে কিনা এইটা দেখবো, ঠিক আছে? আর হচ্ছে তোমার এদিকে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো প্রমিনেন্ট কোনো চেঞ্জ আছে কিনা এগুলো আমরা দেখবো। আচ্ছা, এরপর নেক্সট আছে অ্যাবডোমেন প্রপারে আসি। এবার আমরা মেইন অ্যাবডোমেনে ফোকাস করব। তাহলে অ্যাবডোমেনে কিছু ইন্সপেকশন, অ্যাবডোমেনে কি কি আছে? ইন্সপেকশন, পালপেশন, অস্কালপেশন। তাহলে ইন্সপেকশনে আমরা কি দেখবো আসলে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট তুমি পেশেন্টের দিকে খুব ভালো মতো, একদম তার পেটে খুব ভালো মতো দেখবা, তারপরে সাইডে দেখবা, এরপর এই সাইডে যে দেখবা, তাহলে শেপ অফ দ্য অ্যাবডোমেন, শেপ অফ দ্য অ্যাবডোমেন নর্মাল আছে কিনা, নাকি ক্যাকিকটিক স্ক্যাফয়েড হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, এটার উপরে তুমি তার হেয়ার ডিস্ট্রিবিউশন খেয়াল করবো, তাহলে হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা। এনি কাইন্ড অফ স্কার মার্ক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেক সময় স্কার মার্ক পেছনের দিকে থাকে, নেফ্রেক্টমি করতে পারছেন সামনের দিকে ফুললি ওকে, কিন্তু পেছনে বিশাল একটা স্কার মার্ক মিস হয়ে যেতে পারে। তাহলে আমার কি করতে হবে? একটু কাট করতে হবে, ভাই একটু পাশে কাট আনতো। হ্যাঁ, এই দিকে ভালো মতো দেখতে হবে কিছু আছে কিনা পেছনে। একটু আবার কষ্ট দিচ্ছে আপনাকে। হ্যাঁ, হাতে দুই পাশে রাখেন। তাহলে আমরা স্কার মার্ক দেখে ফেললাম, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখে ফেললাম। তারপরে আম্বিলিকাসের পজিশন ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আম্বিলিকাসটা কি ইনভার্টেড না ইনভার্টেড, ঠিক আছে? এটা দেখতে হবে। ফ্ল্যাঙ্কসগুলো দেখতে হবে, ফ্ল্যাঙ্কস কি তার ফুল নাকি নর্মাল, এটা দেখতে হবে। আচ্ছা, তাহলে আম্বিলিকাস ইনভার্টেড থাকতে পারে কোথায়? অ্যাসাইটিস, তার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইড আছে, তাহলে আম্বিলিকাসে কি করবো? ধাক্কা মারার উপর দিকে পাঠাবে, ইনভার্টেড হয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমার নেক্সট আমরা কি দেখবো? এরপর আরেকটা জিনিস দেখবো, মজার জিনিস। এরপর হচ্ছে 3P এগেইন। তাহলে 1 নাম্বার পিতে হলো পেরিস্টালসিস, এনি কাইন্ড অফ ভিজিবল পেরিস্টালসিস দেখা যাচ্ছে কিনা। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পেশেন্টের ভিজিবল পেরিস্টালসিস আসতে পারে। যদি না পাও, একটু টোকা মারো, কিছুক্ষণ পরে দেখবা এরকম মনে হচ্ছে কিছু একটা কন্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ, তো ভিজিবল পেরিস্টালসিস 1 নাম্বার। 2 নাম্বার কি পাবা? কোনো ভিজিবল পালসেশন, দেখা যাচ্ছে একদম ক্যাকিকটিক পেশেন্ট, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে, পেশেন্টের ভিজিবল পালসেশন পাবা, অনেক পেশেন্ট পাই আমরা, হ্যাঁ। তো অ্যাওর্টিক অ্যানিউরিজমে এরকম ভিজিবল পালসেশন থাকতে পারে 2 নাম্বার। 3 নাম্বার বি ফর প্রমিনেন্ট ভেইন, এনি কাইন্ড অফ প্রমিনেন্ট ভেইন, এখানে তোমার অনেক এনগর্সড অর প্রমিনেন্ট ভেইন পাইতে পারো। তাহলে 3P তোমার দেখা শেষ। মোটামুটি অ্যাবডোমেনে আমরা কি আর কিছু বাদ দিছি ইন্সপেকশনে? তোমার কাছে কি মনে হয়? এখন সমস্যা কি, এই পেশেন্টগুলো আমরা অনেক সময় আর এক্সপোজ করতে পারি না, প্র্যাকটিক্যাল কথাবার্তা, কিন্তু হার্নিয়াল অরিফিস দেখতে হবে। তুমি যদি না দেখো, লাস্টের দিকে বলবা যে আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এক্সামিনেশন আফটার চেকিং দ্য হার্নিয়াল অরিফিস জেনিটেলিয়া, পেশেন্টের জেনিটেলিয়াও আমাকে এক্সামিন করতে হবে। সো এটা তো আর পড়া সম্ভব হয় না। অ্যান্ড ডু দ্য ডিআরই, এটা হলো আমরা লাস্টে বলবো। কিন্তু ইন্সপেকশনে যদি পসিবল হয় হ্যান্ডেল অফিস দেখে ফেলবা, আর যদি এটা এরকম এক্সপোজ না করা যায় তাহলে আর কিছু করার নাই। তারপর আমরা যেহেতু মেল পেশেন্ট আছে, আপনি একটু বাম দিকে মাথাটা ঘুরান, এবার কাশি দেন, একটা কাশি দেন, হ্যাঁ, তারপরে আবার একটা কাশি দেন, হ্যাঁ। কোনো হার্নিয়াল অফিস দেখলাম, কোনো ধরনের কোনো হার্নিয়া বা কিছু আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এটা ইন্ট্যাক্ট আছে। তাহলে ইন্সপেকশন মোটামুটি এই পর্যন্তই। এখন তুমি আসবা হচ্ছে তার পালপেশন। তাহলে পালপেশনের 2টা পার্ট, একটা হলো সুপারফিশিয়াল পালপেশন, একটা হলো ডিপ পালপেশন, ঠিক আছে? তাহলে সুপারফিশিয়াল পালপেশনে আমাদের একটা উদ্দেশ্য আছে, আর ডিপ পালপেশনে আরেকটা উদ্দেশ্য আছে। সো সুপারফিশিয়াল পালপেশনের উদ্দেশ্য হলো সুপারফিশিয়াল কোনো সমস্যা আছে কিনা, যেমন ধরুন পেশেন্টের পেরিটোনাইটিস আছে কিনা, পেশেন্টের এটা কি টেন্ডার কিনা, রিজিড হয়ে আছে কিনা, এটা হলো মেইন টার্গেট। এবং এখানে রেস্ট টেম্পারেচার কিনা এটা বোঝা, এবং সুপারফিশিয়াল কোনো মাস হাতে বাজে কিনা। সো সুপারফিশিয়াল পালপেশন যখন করবা, হাতে কোনো বেন্ড হবে না, আঙুল কোনো বেন্ড হবে না, তোমার হাতটা জাস্ট এরকম যাবে, বুঝছো? কি হবে এটা খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? তার 9 কোয়াড্রেন্ট আছে, 9 কোয়াড্রেন্টের উপরে হাতটা গোলায় আসবো, জাস্ট কিছু না, হ্যাঁ। তাহলে আমরা কি করবো? জাস্ট এই যে এদিক থেকে, হ্যাঁ, এটাও তুমি আরেকটা বলতে পারো যে আপনার পেটে কোনো জায়গায় ব্যথা আছে কিনা। যদি বলে যে হ্যাঁ আমার এখানে ব্যথা আছে, তাহলে ওইটা সবার লাস্টে পারফেক্ট করবো। তাহলে শুরু করবা অন্য জায়গা থেকে। আপনার পেটে কোথাও ব্যথা আছে এখন? কোন জায়গায় আছে? এইখানে। তাহলে উনি 2টা জায়গায় দেখাইছে, তাহলে এই 2টা জায়গা আমরা একটু পরে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখো এই দিক থেকে শুরু করতে পারো, সমস্যা নাই, এটা যেতে পারো, যেহেতু যে ব্যথা বলছে। এবং পালপেট করার সময় অলওয়েজ তোমার চোখ থাকবে কোথায়? পেশেন্টের ফেসে, যাতে ব্যথা না, একদম পেশেন্টের ফেসে, সে কি ব্যথা পাচ্ছে কিনা সেটা খেয়াল করবো। তাহলে এই পালপেশন আমরা কি দেখলাম? তার কোনো টেন্ডারনেস আছে কিনা, মাসেল গার্ডিং আছে কিনা, এবং এখানে টেম্পারেচার রেস্ট কিনা। এই 3টা হলো আমাদের মেইন উদ্দেশ্য। আরেকটা হলো কোনো সুপারফিশিয়াল মাস হাতে লাগে কিনা।
যদি যদি দেখো সুপারফিশিয়াল বা কোনো একটা মাছ যদি তোমার হাতে লাগে, তখন পেশেন্টকে কী বলতে হবে? পেশেন্টকে বলতে হবে কি, আপনি একটু উঁচু হন, মাথাটা উঁচু করেন, উপর দিকে ওঠার চেষ্টা করেন, এরপর ওই জিনিসটা পালপেট করবে। দেখবো ওটা কি ইন্টার অ্যাবডোমিনাল না এক্সট্রা অ্যাবডোমিনাল, কিন্তু সারা জিজ্ঞেস করবে। শুয়ে পড়েন, বুঝছো? তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের সুপারফিশিয়াল পালপেশন শেষ, এরপর ডিপ পালপেশন। টেম্পারেচার দেখার সময় এখানে একবার হাত দিবা, নর্মাল এখানেও দিতে পারো বা কপালে দিতে পারো, আবার এখানে দিবা, এভাবে দেখবা। যদি তোমার কাছে সুপারফিশিয়াল পালপেশন করার সময় যদি টেম্পারেচার রেস্ট মনে হয়, যেমন আমার কিন্তু মনে হয় না, এই জন্য আমি টেম্পারেচার দেখি নাই, না দেখলেও এখানে সমস্যা নেই। স্যার কিন্তু বলতে পারবো, স্যার আমি তো সুপারফিশিয়ালে আমার কাছে টেম্পারেচার রেস্ট মনে হয়নি। আচ্ছা, এরপর ডিপ পালপেশন আসো, আমরা প্রায় শেষের দিকে আছি। ডিপ পালপেশনে এখন আমাদের উদ্দেশ্য কি, এইবার আমরা এই যে ভালো মতো খেয়াল করো, হাতটা খেয়াল করো, হাতের মুভমেন্টটা, ইন্টারফ্যারেন্সিয়াল জয়েন্ট না কিন্তু এই মেটাকার্পোফ্যারেন্সিয়াল জয়েন্ট আমরা বেন্ড করব। সো সারা তোমার এই মুভমেন্টটা খেয়াল করবে যে তুমি এই মুভমেন্টটা করতেছো নাকি এইটা করতেছো নাকি এইটা করতেছো। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এটাই বেশি করে তাহলে মেটাকার্পোফ্যারেন্সিয়াল জয়েন্ট এটাই করবা, ঠিক আছে? তাহলে আমরা এইবার যেটা করব, ডিপ পালপেশনে আমরা পেশেন্টে যখন পালপেট করতে যাব, আমাদের টার্গেট থাকবে কি, এক নম্বর এনি কাইন্ড অফ অর্গানোমেগালি, লাইক হেপাটোমেগালি, তারপর স্প্লেনোমেগালি, তারপর তোমার এই রেনাল কিডনি পালপেবল আছে কিনা সেটা দেখা, ব্লাডার পালপেট করা, হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যানোরিজম আছে কিনা সেটা পালপেট করা, এইগুলো হচ্ছে মেইন উদ্দেশ্য। আর কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো মাস আছে কিনা সেটা দেখা। তাহলে এটা করার জন্য ফার্স্ট কী করবো, আমরা প্রথমে একটা একটা করে শুরু করি। প্রথম হচ্ছে লিভার। তো লিভারের জন্য যেটা করবা, পেশেন্টকে আগে আমরা এদিকে জানি রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল আছে না, সেটা যদি ভালো মতো প্রমিনেন্ট বোঝা যায় তাহলে আর দরকার নাই। তাহলে বলবো আপনি মাথাটা আবার একটু উঁচু করেন, তো উঁচু করেন, উঁচু করে ফিল করবা। এই দেখো, এই যেদিকে হলো রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল, এই যে ল্যাটারাল বর্ডার। তাহলে আমরা এই দিক দিয়ে এইভাবেও যেতে পারি অথবা এইভাবে যেতে পারি। রেডিয়াল অ্যাসপেক্ট অফ ইউর ইন্ডেক্স ফিঙ্গার দিয়েও তুমি পালপেট করতে পারো অথবা এইভাবে করতে পারো। তো আর এটা করার জন্য অবশ্যই তোমাকে নীল ডাউন হইতে হবে, পেশেন্টের লেভেলে যেতে হবে, তোমার আই থাকবে ওনার লেভেলে। আচ্ছা, এরপরে পেশেন্টকে কি বলবো, আপনি বাম দিকে মাথা ঘুরান, ভালো মতো শুয়ে পড়েন। হ্যাঁ, এবার আপনি লম্বা লম্বা শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। তাহলে আমি দেখো, আমি কিন্তু ওনার লেভেলে আসছি এবার। হ্যাঁ, এবার আমি দেখো, আমি রেকটাস অ্যাবডোমিনালিস ল্যাটারাল বর্ডার বরাবর তার রাইট লোয়ার কোস্টাল মার্জিন বরাবর আগাবো। হ্যাঁ, দেখো শ্বাস নিচ্ছে। সে যখন ইন্সপেক্ট করবে তখনই আমার হাত নিচে ডাববে, এটা কিন্তু স্যার দেখবে। একটু একটু করে দেন, হ্যাঁ, আবার দেন, হ্যাঁ, আবার শ্বাস নেন। হ্যাঁ, দেখো আমি এই পর্যন্ত চলে আসছি, রাইট লোয়ার কোস্টাল মার্জিনে চলে আসছি, কিন্তু হাতে কিছু বাজে নাই। তারপর আমি একটু লেফটের দিকে আগাবো, যে লেফট লোব অফ দ্য লিভারটা বড় আছে এখানে, এটা দেখার জন্য। আচ্ছা, নাই, ঠিক আছে। তাহলে যেহেতু নাই, তাহলে এটা নিয়ে আবার তেমন আমার কিছু নাই। তারপর আমরা কি করব, এরপর নেক্সট যেটা করব সেটা হলো আমার তারপরেও আপার বর্ডার লিভার ডানলেসটা দেখতে হবে, ঠিক আছে? আপার বর্ডার লিভার ডানলেস দেখতে হবে। তাহলে আপার বর্ডার লিভার ডানলেস কীভাবে দেখবা, এই যে অ্যাঙ্গেল অফ লুই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এখান থেকে আমরা পার কাজ করতে থাকবো। হ্যাঁ, 2 আর শ্বাস স্বাভাবিকভাবে নেন, 3 4 5, মানে এই যে 5। হ্যাঁ, সাধারণত রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসেই লিভার ডানলেসটা পাওয়া যায়। রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত তোমাকে অ্যাটলিস্ট পালপেট করতে হবে। তারপরে যদি হেপাটোস্পেগলি পাইতাম তাহলে কি করতাম, তাহলে এটাও বলে যাই। ধরো এখানে তুমি হেপাটোমেগালি পাইছো, এখানে এটা হলো রাইট কোস্টাল মার্জিন, তাহলে এখানে পাইছো। তাহলে এখানে তুমি কি করবা, তোমার কাছে তো মেজারিং টেপ থাকবে, সাথে সাথে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর রাইট লোয়ার কোস্টাল মার্জিন থেকে ওখানে মাপবা কতটুকু আছে। তারপরে ওটার মার্জিনটা ভালো মতো বোঝার চেষ্টা করবা, বর্ডারটা পালপেট করবা, উপরে সারফেসটা ভালো মতো পালপেট করবা। লিভার যদি পেয়ে যাও, তোমাদের তো শর্ট কেসে দিবে, ঠিক আছে? ওনার তো নাই, এরপরে যেটা আছে সেটা আমি এরপর দেখাই দেবো। কিন্তু এখানে জাস্ট আমি বলে গেলাম তুমি কী কী দেখবা, দ্রুত মেজার করে ফেলবা একটু। তারপরে ওটার উপরের সারফেসটা ভালো মতো পালপেট করবা, মার্জিনটা দেখবা, তারপর টেন্ডারনেস আছে কিনা সেটা দেখবা ওনার ফেসের দিকে তাকায়। তারপরে ওখানে হেপাটিক ব্রুই আছে কিনা সেটা দেখবা ভালো মতো, ঠিক আছে? আর তারপরে লিভার স্প্যান মাপবা। আপার বড় লিভার ডানলেস তো দেখবাই, তার সাথে আবার লিভার স্প্যান বের করবো। আপার বড় লিভার ডানলেস থেকে এই দাগ পর্যন্ত কত সেন্টিমিটার, নর্মালি 12 থেকে 16 সেন্টিমিটার থাকে, তার বড় হলে হেপাটোমেগালি হওয়ার সম্ভাবনা আছে। সো লিভার স্প্যান ইজ ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট, আচ্ছা স্প্রিনটা আমি আবার একটু দেখাই দিই, ঠিক আছে? প্রথম থেকে কারণ বাম পাশে মাথাটা, শ্বাস দেখো, ইন্সপিরেশনের সাথে সাথে তোমার হাত ভাঁজ হবে, শ্বাস, হ্যাঁ, শ্বাস, হ্যাঁ, শ্বাস, হ্যাঁ। এরপর আমি পাই নাই, এই জন্য আবার কী করবো, আমি একটু এই পাশে কাত করবো, ডান এবার এইদিকে কাত হন একটু, ঠিক আছে? হ্যাঁ, এবার বড় বড় শ্বাস নেন, শ্বাস, 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 শ্বাস। এই যে এখানে আসার পরে কিন্তু আমরা
পাচ্ছি। এবং অলওয়েজ যে কোনো ডিপ অর সুপারফিশিয়াল পালপেশন করার সময় পেশেন্টের ফেসে তাকাইতে হবে। উনি কিন্তু দেখছো একটু ব্যথা পাচ্ছে, তার মানে দিস ইজ টেন্ডার। অ্যান্ড আমরা এই যে স্প্লিনিক নজটা ফিল করতেছি, ওভারঅল সারফেসটা ফিল করলাম, মার্জিনটা একটু ফিল করলাম, ঠিক আছে। এরপরে আমি দ্রুত দেখা ফেলি, স্টার টাচ করে ফেললাম। এই যে এখানে একটু ডাল হালকা পাবে, কিন্তু ফেসের দিকে তাকায় থাকবা। এরপর ডাল, এই যে ডালনেস, হ্যাঁ ডালনেস, এই যে ডালনেস, এটা দেখলাম। এরপর কি করলাম, এই যে মাছটা আছে না রিপ কেসের মাঝখানে, তোমার ফিঙ্গার ইনসিনুয়েশন করার চেষ্টা করো। এই যে কিন্তু যাওয়া যাচ্ছে না, হ্যাঁ দুটোর মাঝখানে তেমন কোনো গ্যাপ নাই, যার জন্য হাত যাচ্ছে না। আর তুমি কিডনি হলে পুরো হাত ডেবে যাবে এবং সুন্দর মতো ঢুকে যাবে, তাহলে ওটা হচ্ছে কিডনি, বুঝছো। আর এটা কী করে আমরা আবার শ্বাস নেন, এই যে শ্বাস নিয়ে দেখবা এটা টুয়ার্ডস রাইট আইলেক ফসা বরাবর এটা মুভ করতেছে, তাহলে এইগুলা দিয়ে আমরা আসলে কিডনির সাথে ওকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। আর মেজার করবা কীভাবে, মেজার করবো যে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন যেই প্রান্তে, যে রাইট কোস্টাল মার্জিনে যেখানে মিট হয়েছে, এই পয়েন্ট থেকে তুমি তোমার একটা ফিতা নিয়ে এখানে মেজার করবা কত সেন্টিমিটার আসছে, ঠিক আছে। এই বরাবর রাইট আইলেক ফসা বরাবর এখানে তো আমরা পয়েন্ট করে রাখবো, একটা পেন্সিল বা কলমও রাখতে পারো, অনেক সময় আমরা এখানে পয়েন্ট করে রাখি যে এই পর্যন্ত, এরপর এটুকু মেজার করবা, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি আমাদের স্প্লিনের কাজ। এরপরে নেক্সট কী করবা, পাটা একটু টান করেন, দুদিকে রাখেন। এরপর আমরা কিডনি হচ্ছে মেইনলি পালপেবল কিনা যেন ব্যালেটেবল। তোমার লেফট, তোমার যারা ডমিনেন্ট হ্যান্ড কি, রাইট হ্যান্ডই তো ম্যাক্সিমাম ডমিনেন্ট। সো তুমি কী করবা, লেফট হ্যান্ড নিচে দিবা, তার এই প্রথম থেকেই কি মানে ব্যালোটেবল করবো? হ্যাঁ প্রথমেই করবা, সমস্যা নেই। হ্যাঁ প্রথমেই যে দেখো, প্রথমে আগে পালপেট করার চেষ্টা করবো, এইভাবে আগে একটু পালপেট করার চেষ্টা করবো, হ্যাঁ যে তোমার দুই হাতের মাঝখানে কিছু পড়ে কিনা। যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, কিডনি অনেক বড় থাকে, হাইড্রোনেফ্রোসিস থাকে, অনেক সময় এভাবে তুমি পালপেট করতে পারবা কিডনি। তারপরে কী করবা, এরপরে ব্যালোটেবল টেস্ট, মানে পিছন থেকে ধাক্কা মারবা আর রাইট হ্যান্ডে ফিল করবা, এই যে নিচে তোমার লেফট হ্যান্ডে ধাক্কা মারবা আর রাইট হ্যান্ডে ফিল করবা। এই আবার ঠিক এই পাশে কিডনি, ওনার লেফট সাইডে কিডনি দেখার জন্য তোমার লেফট হ্যান্ড চলে যাবে নিচে আর রাইট হ্যান্ড উপরে, এভাবে প্রথমে পালপেট করলাম আর লাস্টে ব্যালোটেবল ধাক্কা মারা এবার দেখলাম। এই তাহলে আমরা ওনার কিডনি পালপেট করতে পারতেছি না, এই তো। তারপর নেক্সট হচ্ছে ডিপ পালপেশনে আর কি আছে, আর আছে যেটা, এরপর হচ্ছে আমরা তার ব্লাডার ফুল আছে কিনা সেটার জন্য আমরা এই জাম্পিলিকাসের উপর দিয়ে দুই হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে দেখবো যে হাতে কিছু বাজে কিনা। যেমন ওনার ব্লাডার পালপেট শুরু করবো কি আমব্লিকাসের উপর থেকে, এখান থেকে আস্তে আস্তে এইভাবে পালপেট করবো যে ব্লাডার ফুল আছে কিনা। এই আরেকটা কি দেখি, আরেকটা জিনিস পালপেট, প্যারাঅর্টিক লিম্ফ নোড, আরেকটা হচ্ছে প্যারাঅর্টিক লিম্ফ নোড। সেটা হচ্ছে কি, অ্যাওর্টা সাধারণত এই যে আম্বিলিকাস না, এই বরাবরই যায়, একটু লেফট সাইডে থাকে, তাহলে অ্যাওর্টার চারদিকে অনেক লিম্ফ নোড থাকে। তাহলে আমাদের টার্গেট থাকবে আমরা অ্যাওর্টাটা ফিল করার চেষ্টা করব। এইভাবে দুই হাত দিয়ে আঙুল গোলা এবং সরল রেখা বরাবর অ্যাওর্টার মানে প্যারালালি আমরা হাতটা এভাবে পালপেট করবো, এই একটা, আর এই দিকেও করবো। তাহলে আমরা দুই দিকে প্যারাঅর্টিক লিম্ফ নোড ফিল করবো, ঠিক আছে। আরেকটা জিনিস ফিল করবো কি, এই সাথে একটা আরেকটা জিনিস ফিল করবো, সেটা হলো অ্যাওর্টিক অ্যানিউরিজম, ট্রিপল এ, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, ট্রিপল এ আছে কিনা এটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে তোমার ডিপ পালপেশন, সুপারফিশিয়াল পালপেশন করে ফেললাম, ডিপ পালপেশন করে ফেললাম, পারকাশন বেসিক্যালি এর সাথেই হয়ে গেছে। যেমন লিভার যদি পাই, লিভারের উপর একটু পারকাস করলাম, ফ্লুইড করলাম। আরেকটা কি করবো এবার হচ্ছে, তারপরে অ্যাসাইটিস আছে কিনা। এর জন্য যদি তুমি দেখো পেশেন্টের গ্রস অ্যাসাইটিস, আম্বিলিকাস পুরোপুরি ইনভার্টেড, ম্যাসিভ অ্যাসাইটিস আছে, সেই ক্ষেত্রে তোমার আর ওই শিফটিং টানেল দেখা দরকার নেই, তুমি যে সরাসরি ফ্লুইড ফিল দেখে ফেলবা। পেশেন্টকে আগে বলবা যে আপনার যেহেতু এই পেশেন্টের ওই প্রমিনেন্ট অ্যাসাইটিসের কোনো দেখা যাচ্ছে না, এই রোগের ক্ষেত্রে আবার তুমি আগেই ফ্লুইড সেল দেখা যাবে না, এর ক্ষেত্রে দেখবো কি শিফটিং টানেল। তাহলে শিফটিং টানেল কীভাবে দেখি, আমরা শুরু করবো জিফি স্টার্নামের ঠিক নিচে থেকে আম্বিলিকাস পর্যন্ত যাব, তারপর যে কোনো একদিকে যাব, ডালনেস না পাওয়া পর্যন্ত। যেখানে ডালনেস পেয়ে যাব সেখান থেকে পেশেন্ট কী করবো, আমার হাত ওখানে রাখবো, ওনাকে বলবো অপোজিট সাইডে আপনি একটু রোল করেন। হওয়ার পরে সেখান থেকে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে, করার পরে আবার তুমি পারকাস করে আবার অপোজিট পর্যন্ত আসবে, আবার ডালনেস না পাওয়া পর্যন্ত। তার মানে কি ডালনেস শিফট হয়ে গেল, ওখানে ছিল, এরপর পজিশন চেঞ্জের সাথে সাথে এটাও শিফট হয়ে গেল। এই তাহলে দেখো কীভাবে করি, এখান থেকে শুরু করবো, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা ল্যাটারালি যাবো, এদিকে ঘুরে আমার দিকে, এই যে তোমার ফিঙ্গার কিন্তু এখানে থাকবে, আর একটু ঘুরে, হ্যাঁ এইভাবে তোমার এদিকে ঘড়ি থাকবে, অ্যানালগ ঘড়ি, সেখানে তুমি সেকেন্ড খেয়াল করবো যে সেকেন্ড ঠিক আছে, হ্যাঁ অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখবা, পরীক্ষার হলে এত সময় পাবো না, অ্যাটলিস্ট 10 সেকেন্ড দেখবা। আচ্ছা 10 সেকেন্ড হয়ে গেছে, এরপরে আমরা কী করবো, পারকাস করে আবার এদিকে আসবো, এদিকে এসে আবার একটু আছে। তাহলে সরি, তাহলে হচ্ছে মাইল্ড অ্যাসাইটিস আছে পেশেন্টের, ঠিক আছে, মাইল্ড অ্যাসাইটিস আছে, ওনার কিন্তু ফ্লুইড সিল আছে।
তাহলে এখন যেটা ফ্লুইড সিল আছে বা শিফটিং ডানলেস আছে, শিফটিং ডানলেস আছে, তার কিন্তু ফ্লুইড সিল পাওয়ার সম্ভাবনা নাই। তো তাকে কিন্তু আর তোমার ওটা করার দরকার নেই ফ্লুইড সিল। তাহলে স্যারকে বলবো স্যার এটা তো মাইল্ড অ্যাসিডিস, এই জন্য এটার আর ফ্লুইড সিল পাওয়া যাবে না, এটা তো শিফটিং ডানলেস পেয়ে গেছে, বুঝছো? আর যদি না পাইতাম তাহলে ফ্লুইড সিল দেখতাম। ফ্লুইড সিল কীভাবে করবো, পেশেন্টকে বলে দেবা আপনি এই হাতটাকে বরাবর নাভির উপরে বা চাপতে রাখবেন, ঠিক আছে? এরপর তোমার লেফট হ্যান্ড এই পাশে দিবা, জাস্ট পানি মনে রাখবা, পানি, হ্যাঁ? এর মাঝখানে যদি পানি থাকে, বেলুনের এক প্রান্তে যদি চাপ মারো আরেক পাশে কি হবে, ওটা একটা ধাক্কা লাগবে। এই তোমার হাত থাকবে এখানে আর তুমি এখানে এরকম দিবা, দেখবা তোমার হাতের ওখানে যায়, তোমার হাতে এসে ধাক্কা মারবে। আর এই হাতটা কেন দিলাম হচ্ছে ওনার তো সাবকিউটাস ফ্যাট আছে না, ফ্যাটও তো একটা ওয়েভ তৈরি করতে পারে। এই ওয়েভটাকে তুমি বাধাপ্রাপ্ত করবে হাত দিয়ে, আর পানির ওয়েভটা বাধাপ্রাপ্ত হবে না, ও নিজে যায় হাতে যায় ধাক্কা মারবে, ঠিক আছে? এই হচ্ছে ফ্লুইড সিল। আচ্ছা, এখন হচ্ছে পালপেশনে মোটামুটি এইগুলো দেখলেই না। আর নেক্সট হচ্ছে আমাদের পালপেশনের মধ্যে ওই যে এক্সটার্নাল জেনেটাল এক্সামিনেশন আছে আর ডিআরই আছে, কিন্তু এই দুটো জিনিস তো তোমরা আপাতত করতে দিবেও না, কিন্তু লাস্টে বলতে হবে। আর লাস্টে কি আর কি বাকি আছে, অস্কালটেশন। তো অস্কালটেশনে কি করবা, অস্কালটেশনে মনে রাখবা যদি কোনো অর্গানোমেগালি পাও তাহলে সেই জায়গা তোমাকে গ্রুই খুঁজতে হবে। যেমন হেপাটোমেগালি পাইছো তাহলে হেপাটিক গ্রুই, স্প্লেনোমেগালি পাইছো তাহলে স্প্লেনিক গ্রুই, এটা দেখবা। কিন্তু আমাদের রুটিন তিনটা অস্কালটেশন আছে। এক নাম্বার হচ্ছে কি বাউল সাউন্ড, তাহলে আমরা বাউল সাউন্ড দেখবো। তাহলে আম্বিলিকাস থেকে আর হচ্ছে তোমার এদিকে কি এইদিকে অ্যাক্টিভ সুপার আইলিক স্পাইন, এর মিডল পয়েন্টের এখানে তুমি ডায়াফ্রামটা দিয়ে যদি বাউল সাউন্ড পেয়ে যাও তাহলে আর বেশিক্ষণ দেখার দরকার নাই, তাহলে তাও অ্যাটলিস্ট 30 সেকেন্ড দেখবা। আর যদি বাউল সেকেন্ড না পাও তাহলে অ্যাটলিস্ট 2 মিনিট পর্যন্ত এখানে, অনেক সময় অনেকের বাউল সাউন্ড, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 মিনিট পর্যন্ত শুনে তারপরে বলতে হবে বাউল সাউন্ড আসছে, তার আগে পর্যন্ত বলা যাবে না। অলওয়েজ প্রেজেন্ট বলে আর হচ্ছে যদি পেয়ে যাও তাহলে এত কোন শোনার দরকার নেই, বাউল সাউন্ড তো পেয়ে গেছো। তাহলে দেখো বাউল সেন্টার দেখবো কোন লোকেশন, সেক্ষেত্রে কি শ্বাস বন্ধ বা ধরে রাখার কোনো আছে, রোল আছে? না, এরকম না, সে স্বাভাবিকভাবে শ্বাস নেবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বাউল সাউন্ড পেয়ে গেছি। আসলে এটা দেওয়ার আমি জাস্ট 2 সেকেন্ডের মধ্যে বাউল সাউন্ড পেয়ে গেছি, কারণ এটা তো একটা সে তো কন্টিনিউয়াস পেরিস্টালসিস হচ্ছে, যে খাবার এবং পানি কিন্তু সামনের দিকে ধাক্কা মারতেছে, এই জন্য সাউন্ডটা পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 2 মিনিট পর্যন্ত শুনতে হবে, এটা মাথায় রাখবা। সার্জন জিজ্ঞেস করবে কতক্ষণ শুনতে হবে। আর একটা হলো অতিরিক্ত সাউন্ড পাওয়া যায়, এটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, ডায়রিয়া, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই সবগুলোতে কিন্তু অতিরিক্ত সাউন্ড পাওয়া যেতে পারে। তখন ওই সাউন্ডটাকে আমরা কি বলি জানো, নামটা জানো কেউ? বর্বরিক মাস, এই নাম শুনছো কেউ? বা বর্বরিক মি, আজকে দেখবো বাসা যায়। তাহলে অস্কালটেশনে আমরা তার বাউল সাউন্ড শুনলাম। অ্যাবসেন্ট কোথায় পাবো, কি পারফোরেশন অ্যাবসেন্ট কোথায় পাবো? অ্যাবসেন্ট পাবো হচ্ছে ধরো কম্প্রেশনের প্যারালাইটিক আইডিয়াস, মুভমেন্ট নাই, পোস্ট অপারেটিভ পেশেন্টের কোনো বাউল মুভমেন্ট, বাউল সাউন্ড কিছু নাই। অবস্ট্রাকশনে তো প্রাথমিক অবস্থায় পাওয়া যায়, কিন্তু পরে নাকি অ্যাবসেন্ট, এটার স্টেজে যায় কিন্তু বাউল সাউন্ড অ্যাবসেন্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নেক্সট অস্কালটেশন আমরা কি করব, নেক্সট অবজারভেশন করব, আমরা দুটো জিনিস শুনবো, রেনাল ব্রুই আর হেপাটিক ব্রুই আছে কিনা, এজন্য রেনাল ব্রুই শুনবো। আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে কিনা, এজন্য আম্বিলিকাসের ঠিক উপরে আমরা একটা অবজারভেশন করব। তাহলে কি করব দেখো, জাস্ট আম্বিলিকাসের উপরে আমরা অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে কিনা সেটার জন্য একটা এখানে একটা ব্রুই খুঁজবো। আর আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার ল্যাটারালি অ্যান্ড 2 সেন্টিমিটার উপরে এই জায়গায় দেখবো রেনাল আর্টারির ব্রুই। এই পাশেও শুনবো, আবার এই পাশেও ঠিক এক জায়গায় এই পাশেও অস্কালেশনটা করবো, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের অস্কালেশন। বেসিক্যালি 3টা জিনিস তোমাকে দেখতেই হবে, একটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ব্রুই, আর তারপর দুই পাশে রেনাল আর্টারি স্টেনোসিসের ব্রুই, আর একটা হলো বাউল সাউন্ড। এই 3টা জিনিস তোমাকে শুনতেই হবে। আর এর সাথে যদি কোনো অর্গানোমেগালি পাও অবশ্যই তোমার সেই এরিয়াতে ধরে তার ব্রুই শুনতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার অস্কালটেশন, সবগুলো আমরা মোটামুটি পারছি। আর লাস্টে বলবা যে স্যার আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এক্সামিনেশন আফটার ডুইং ডিআরই জেনিটাল এক্সামিনেশন, তারপর এক্সামিন দ্য হার্নিয়াল অরিফিসেস অ্যান্ড আফটার চেকিং দ্য পেশেন্ট অবজারভেশন চার্ট। পেশেন্ট সব পুরো অবজারভেশন চার্ট তোমাকে চেক করতে হবে। এই 3টা কথা লাস্টে বলতে হবে। এরপর নেক্সট কী করবা, ওই যে লাস্টের আর, ঠিক আছে, মানে রিপোজিশন অ্যান্ড হ্যান্ড সিগনিং। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমরা কষ্ট দিচ্ছি, এটা ঠিক করে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আমি বলতেছি। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে থ্যাঙ্কস গিভিং দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, শেষ করি।